দর্শক, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের নানান দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরতে এই মুহূর্তে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের যে সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডও গঠন প্রক্রিয়া করতে কিছু সময় লাগে এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডের আমরা আসার পরে যে সভা, যিনি চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়, উনি গত মঙ্গলবারে প্রথম সভাটা করেন এবং এটার প্রক্রিয়া এই কার্যক্রম খুব স্বাভাবিকভাবে আছে। এখানে যেটি আমরা পাই, পাঁচটি ইসলামী ব্যাংকের সিবিএস যেটা কোর ব্যাংকিং সফটওয়্যার, সেটা নিয়ে কোনো কাজ হয়নি। আসলে এটা ইন্টিগ্রেশনটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা এই কাজগুলো করি। সো আমরা ভিতরে বিআরডি আমাদের ডিপার্টমেন্ট যেটা, ওরা এই কাজগুলো এগিয়ে রাখে এবং আপনারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যে এর কার্যক্রম কিভাবে দ্রুততার সাথে ইনশাল্লাহ আগায়। সো আমাদের প্রথম দরকার, একই কথা বললাম, স্টেবিলিটি। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও একটা গোষ্ঠী অভিযোগ করছে যে অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে। ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যেই বোর্ডটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি বোর্ড ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে। আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসের 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। সো এখন যেটা হয়েছে যে আমাদের ঈদের আগের দিন সকাল থেকে দেখলাম স্লোগান হচ্ছে যে চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন উনি বিকালে পদত্যাগ করেন। সো স্বাভাবিকভাবে এখানে যেহেতু 5 জনের বোর্ড আর একটা সিস্টেমিক ব্যাংকে আসলে বোর্ড এই মিনিমাম 5 জন ছাড়া এটা চলবে না। তো আমাদের তাৎক্ষণিক একটা নিয়োগ দিতে হয় খুব অল্প সময়ের মধ্যে, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। অল্প সময়ে আমরা নিয়োগ দিই। এরপর থেকে দেখলাম যে এর অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করবো আগামী কয়েকদিনের মধ্যে। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কয়েকটি তথ্য দিয়ে রাখি আমি। জুলাই 2024-এ ইসলামী ব্যাংকের এডি রেশিও ছিল আসলে 93-র মতো, কিন্তু অত্যন্ত অস্বাভাবিকভাবে আমরা মার্চে এসে দেখলাম 97-98, অর্থাৎ ডিপোজিটের প্রায় 97-98। তো আমরা ওনাদেরকে কমাতে বলি যে এটা তো আমাদের ইসলামী ব্যাংকে হাইয়েস্ট লিমিট হচ্ছে 92। সো এইটা তো স্বাভাবিক, আমাদের স্টেবিলিটির জন্য বলতে হয়, কিন্তু এটা না কমে এখন এটা প্রায় 98-এর মতো আছে। সো আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যেই সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা সার্বিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। তো এইরকম একটা ব্যাংকিং সিস্টেমকে স্ট্যাবিলাইজ করতে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং আমি সমস্ত জনগণের সহযোগিতা চাই, ডিপোজিটারের সহযোগিতা চাই, এবং আমরা পর্যায়ক্রমে দেখবেন আপনারা দীর্ঘদিন জমে থাকা প্রবলেমও ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী 1 বা 2 সপ্তাহ পরে সেই এনবিএফআইগুলো নিয়েও আমাদের কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবে। আমি মনে হয় থ্যাংক ইউ অনেক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। আমার নাম হাসান আরিফ, আমি জাতীয় অর্থনীতিতে কাজ করি। মাননীয় অর্থমন্ত্রী, আমি আসলে ভূমিকা ছাড়া কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 9,38,000 কোটি টাকার বাজেট, এই বাজেটে ঘাটতি হচ্ছে 3,38,000 কোটি টাকা।
এখন প্রশ্ন হচ্ছে যে চলতি অর্থ বছরে হচ্ছে 7,90,000 কোটি টাকার যে বাজেট, এই বাজেটও হচ্ছে আপনি হচ্ছে ঘাটতি পূরণ করার জন্য আপনাকে ব্যাংক নির্ভরতা বাড়াতে হয়েছে, যে কারণ হচ্ছে যে আপনার রাজস্ব আহরণের যে টার্গেট, সেই টার্গেট ফুলফিল হচ্ছে না। আপনাদের প্রেডিকশনই বলতেছে যে সর্বোচ্চ 70% বা 60% প্লাস হতে পারে। তো এই এত বিশাল বাজেট, এত বিশাল ঘাটতি, আপনি কি আবার ব্যাংক নির্ভরশীল হয়ে উঠবেন নাকি? হ্যালো, হ্যাঁ, আপনি কি আবার ব্যাংক নির্ভরশীল হয়ে উঠবেন নাকি হচ্ছে আপনার কোনো বিকল্প কোনো পলিসি আছে, সেটা যদি একটু বলতেন। আর হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি কর্মসংস্থানের বিষয়গুলোকে যেহেতু অস্পষ্ট রেখেছেন, এটা আমরা আশা করব যে আপনারা এই কর্মসংস্থানের প্রক্রিয়াটা আপনারা খুব আরো ভালোভাবে সমাধান করতে পারবেন। আর মাননীয় মন্ত্রী, আমার হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সবসময় বলেন যে আপনি তৈলমুক্ত একজন মানুষ, তো আপনার দায়িত্বকালীন সময়ে আপনি সর্বোচ্চ মানে ওয়েল প্রুফ থাকবেন, এটা প্রত্যাশা করি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমি দৌলত আক্তার মালা, ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করি। মাননীয় মন্ত্রী, আপনার বাজেটটা ভালো হয়েছে এবং আরো ভালো লেগেছে পাবলিকেশনটা। এটা নতুন এবং খুবই রিডেবল, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার টিমকেও ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আজকে আমার যে প্রশ্নটা, সেটা আসলে আমার না, আমার আম্মা, উনার হচ্ছে 87 ইয়ার্স ওল্ড। উনি আপনার কাছে একটা জিনিস জানতে চেয়েছেন যে আপনি এত এত জায়গায় কর ছাড় দিলেন, আপনি সঞ্চয়পত্রে কেন করটা ডাবল করলেন, যেখানে প্রবীণরা একটা আয়ের সংস্থান এবং অনেক প্রবীণরা সঞ্চয়পত্র আয়ের ওপরে নির্ভর করে থাকেন। তো সেই ক্ষেত্রে সঞ্চয়পত্রের কর কেন ডাবল করলেন মাননীয় মন্ত্রী? সম্ভবত আমার আম্মা ওই লাইভটা দেখছেন, আশা করি প্রশ্নটা ঠিকভাবে পাবো। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি শাহনওয়াজ করিম বলছি, সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক। মাননীয় মন্ত্রী, গতকাল বৃহস্পতিবার 3:07 যখন আপনি বক্তৃতা শুরু করলেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম। আর তন্ময় হয়ে শোনার সঙ্গে সঙ্গে আবার মার্কিন কবি এমিলি ডিকসনের হোপ নামে একটি কবিতার কথা মনে হচ্ছিল। যে কবিতাটা হচ্ছে আশা। আশা হচ্ছে আমাদের আলোকওয়ালা পাখি, যা আমাদের আত্মার মধ্যে বসবাস করে। এই আশার কথা শুনিয়েছেন আপনি মধ্যবিত্তদের, যে মধ্যবিত্তরা আশা করছে টিসিবির ট্রাকের পেছনে তাদের আর মুখ লুকাতে হবে না। কিন্তু এত আশার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু দুরাশা থেকে যায়। আমি আপনাকে এখন 1 বছর আগে ফিরে নিয়ে যেতে চাই। গত 2025 সালে 3রা জুন যখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ সাহেব বাজেট বক্তৃতা দিয়েছিলেন, তারপর পরই আপনি রিয়াকশন দিয়েছিলেন, সেটা হচ্ছে আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ হবে না মানে সরকার চালানো। কিন্তু সেই সরকারে তো আপনারা নতুনভাবে আসছেন, আপনারা নিশ্চয়ই চালাতে পারবেন আমি আশা করি। কিন্তু একই সঙ্গে আপনি বলেছেন ঋণ নিতে গেলে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। এখন আমার একটা প্রশ্ন, আপনারা যে ঘাটতি পূরণ করবেন যে উৎস থেকে, সেই উৎস মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংক ঋণ। এক্ষেত্রে অর্থনীতির কোনো ক্ষতি হবে কি না? হ্যালো, মাননীয় অর্থমন্ত্রী, আমি শাহ আলম খান বলছিলাম আজকের পত্রিকা থেকে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার উপস্থাপিত বাজেটের কেন্দ্রীয় দর্শন 2টা গুরুত্বপূর্ণ সূচক, একটা হচ্ছে ইনফ্লেশন আর একটা হচ্ছে আপনার জিডিপি প্রবৃদ্ধি আর কি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বাজেটটাকে মানে একটা ব্যালেন্স